নমস্কার, আমি নয়ন রায়। শুভ সন্ধ্যা। সূর্য অস্তমিত, কিন্তু আমরা অস্তমিত নই। আমি নয়ন রায় দ্য কোয়ারি অস্তমিত নই, আমরা প্রজ্বলিত সবসময়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে একটা রামায়ণ প্রায় এপিসোড হয়েছে। বারবার যে বলছিলাম যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি পয়সা কে খেয়েছে সে তদন্তে ঠিক হবে। গঙ্গার পাড়ে আদালতে অর্থাৎ হাইকোর্টে সেই মামলা চলছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে 27শে ফেব্রুয়ারি মানে গতকাল শুনানি হয়েছে। শুনানি বিস্তারিত তথ্য অবশ্যই আলোচনায় আসবে। আমি বলবো বারবার করে, কারণ শিক্ষার অধিকারের প্রশ্নে যারা লুট করেছে তাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মূলত সংবাদ তো আমি সবসময় করি। আমার সঙ্গে রয়েছে বিজেপি যুব মোর্চার বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দেবজিৎ সিংহ রায়। আপনারা দেখেছেন অতি পরিচিত অনির্বাণ রায়চৌধুরী, এসএফআইয়ের রাজ্য যুগ্ম সম্পাদক। আপনারা দুজনেই আমার খুব পরিচিত। আর শুরু করি আমরা অন্তত এই সন্ধ্যায় এক কাপ চা পেলে ভালো হতো। যাই হোক, চায়ে পেয়ে চর্চা ভালো হয়। সেটা হচ্ছে দেবজিৎ, আপনাকে শুরু করি। সেটা হচ্ছে আপনি তো আইনের ছাত্র, আইনটা আপনি বোঝেন। আপনি 27 তারিখে যে ভার্ডিক্ট আপনি দেখলেন, তাতে মনে হয় যে যাদের হাড় হিমখরা পরিস্থিতি তৈরি হবে, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছিল, কার্যত কাঁপন শুরু হবে। দেখুন, যা দেখলাম রয়েছে, আদালত কিন্তু গভীর থেকে গভীরতর দিকে এগোচ্ছে। এবং এখানে কিন্তু এফও, রেজিস্ট্রার সাহেব এবং আরও যারা এনার সঙ্গে যুক্ত আছে, এবং সব মানে ব্যাংক ম্যানেজারও যুক্ত হয়েছে। তো এতে সবাই কিন্তু দুদিন কিন্তু ঘনিয়ে আসছে। এরপরের যেদিন হেয়ারিং আছে সেদিন কিন্তু একদম সরাসরি কিন্তু আদালত কিন্তু এটা অর্ডার দিতে বাধ্য হবে। এখন কিন্তু সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালের জন্য সাবমিট করতে বলেছে সেকশন 173-তে, কিন্তু সেগুলো সাবমিট করার পরই এবং যত সম্ভব ইডিকেও মানে বলেছে দেখলাম। তো এবার ইডি কিন্তু আর্থিক দুর্নীতি মামলার ইস্যুতে ইডি কিন্তু অ্যারেস্ট করতে পারে। এবং অলরেডি কিন্তু এদের এফও থেকে বলুন, রেজিস্টার থেকে বলুন, এরা কিন্তু মানে এরা লুকিয়ে পড়বে, এরা পেয়ে যাবে। আর সিআইডি তো হয়তো বলে দেবে ওদেরকে বাঁচানোর জন্য, যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু, যেমন বলে থাকে আমরা যা মানে ট্র্যাডিশন ইয়ে বলবে। তো আমার মতে যে এত মানে লুকো চুরি, এত মানে আগু বেশি কী দরকার আছে? আজকে দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট, দিনের আলোর মতো আজকে পরিষ্কার। দুর্নীতি হয়েছে এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ইউনিভার্সিটির যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা, সেখানকার এই দুর্নীতি ইস্যুগুলোকে এ করার জন্য ইসি রয়েছে, তারা কোথায়? তারা কি নাকি তেল সরষে তেল দিয়ে ঘুমছে নাকি? অনির্বাণ, সেটা হচ্ছে রে পয়সা কিসনে খায়া। এটা বিখ্যাত মুভির মাদারি ছবি, আপনি ইরফান খানের দেখেছেন বোধহয়, পারলে দেখবেন, ভালো লাগবে। ওখানে একটা ডায়লগ আছে, পয়সা কিসনে খায়া, মানে ব্রিজ ভেঙেছিল। এখানে ব্রিজটা ভাঙেনি, এখানে যেটা ভেঙেছে সেটা হচ্ছে শিকড় থেকে উপর পর্যন্ত দুর্নীতি। যা বিশ্ববিদ্যালয়ের যে সম্পত্তি, ওন প্রপার্টি, ফিক্সড ডিপোজিট, সেটা আপনি জানেন। আপনারা আন্দোলন করেছেন বারবার করে, আপনারা রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ভিসির কাছে বহুবার গেছেন। অনেক সময় মনে হচ্ছে যে সত্যি আশাহত হচ্ছি, আদৌ হবে কি হবে না। তো যা কিছুটা সূর্যের আলো তো দেখা যাচ্ছে বুক দিকে, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমাদেরকে আশা রাখতেই হবে। এই সামগ্রিক দুর্নীতি 1,93,00,000 লক্ষ টাকা বলছে, এটা তো অনেক বেশি দুর্নীতি। কিন্তু আমি এই এফডির প্রশ্নে আসছি। এফডিটা প্রথমত বহুবার আলোচনা হয়েছে আপনার সঙ্গে আমার। এফডি ওন প্রপার্টি, কোনো একটা ব্যক্তির মাধ্যম দিয়ে সেই এফডি ব্যাংকে গেল, সেই ব্যাংক থেকে কারো নামে চলে গেল। ব্যাংকের ম্যানেজার কী করে অ্যালাউ করলো? ইউকো ব্যাংক, রিজার্ভ, পিএনবির ব্যাংক, গাইডলাইন রিজার্ভ ব্যাংকে একই। আপনার কি মনে হয় যে পার্টিকুলার 2-3 এই দুর্নীতির সঙ্গে যুক্ত, নাকি লার্জার কারাপশন? প্রথমত বলে রাখি, আমি এই জেলা ছাত্র আন্দোলনের প্রাক্তন। ফলে যখন জেলা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখনও এই দুর্নীতির ঘটনা, রাজ্য যুগ্ম সম্পাদক, এবং আজকেও যখন এই জেলার প্রাক্তনী তখনও দেখতে পাচ্ছি এই ঘটনা চলছে। আসলে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ঘটনা ধারাবাহিক, এবং ধারাবাহিকভাবে হচ্ছে কেন, তার কারণ হচ্ছে পূর্বের যে দুর্নীতিগুলো, সেই দুর্নীতিগুলো নিয়ে কখনোই যে পদক্ষেপ গ্রহণ করা দরকার রাজ্য সরকারের, সেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজকের যে ভার্ডিকের কথা আপনি বলছেন, সেখানে তো পরিষ্কারভাবে একথা উল্লেখও করেছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট নথি জমা দিতে হবে। তাহলে এখান থেকে একটা কথা উঠে আসছে, দিতে হবে। তার মানে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে যে নথিগুলো চাওয়া হয়েছিল সেই নথিগুলো দেয়নি। তাহলে দিচ্ছে না কেন? তাহলে দিচ্ছে না এর জন্যই যে আসলে ঝুড়ির মধ্যে বেড়াল লুকিয়ে আছে, তাই ঝুড়ি ছড়াচ্ছে না। আমরা এটা বলতে চাই, যেটা কখনোই এক ব্যক্তির দুর্নীতি হতে পারে না। এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কারা, সে বলছি তো, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে।
কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে কারা এটা নিয়ে তদন্ত করবে। আমরা প্রথমে দাবি করছি যে এই তদন্তর সুরাহা যতদিন অবধি না মিলছে ততদিন অবধি তদন্ত চালিয়ে যেতে এবং তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা থাকতে হবে। এই দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার করলাম, কারণ এই রাজ্যের পরিবেশ দেখতে পেরেছেন একাধিক মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে, সেইগুলোর তদন্ত কিন্তু এখন আটকে আছে। ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই দুর্নীতির গল্প শুধুমাত্র এটা একটা গল্প, এটা একটা উদাহরণ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কেলেঙ্কারি থেকে শুরু করে এখনও তদন্তগুলো কিন্তু পরিষ্কারভাবে স্বচ্ছতার সঙ্গে আসেনি। আমরা বলেছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ইতিমধ্যে আপনি যবে থেকে এই ঘটনাটাকে আলোকপাত করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই, তবে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তীকালীন সময় আমরা দেখতে পেলাম 2জন ভিসি বদলে গেল। তাহলে 2জন ভিসি বদলে গেল, তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত যখন যথোপযুক্ত কাগজপত্র দিতে পারছে না, তাহলে কেন আলট্রা অ্যাকশন নিচ্ছে না? কোথায় আলট্রা অ্যাকশন নিতে সমস্যা কোথায়? এবং অবশ্যই আমরা বলছি পরিষ্কারভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় এটা, বর্ধমান যে নতুন ভিসি এসছে সেই ভিসির দায় এটা যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শ্বেতপত্র ঘোষণা করুক। এবং আমরা তো জানি যে একটা এফডি ভাঙতে গেলে কতগুলো স্টেপ অতিক্রান্ত করতে হয়, এবং এই স্টেপগুলো অতিক্রান্ত করার আগে আপনাকে উদাহরণ দিতেই হয়। কথা দীর্ঘায়িত করবো না, কিন্তু এই উদাহরণ দিতে হয় যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে যখন টিসিএস আয়নকে কোনো একটা টাকা বরাদ করছে, আমরা জানি যে কালেকটিভ সিদ্ধান্ত নিতে হয়, সেখানেও দেখতে পেরেছি আপনার কাছে নথি আছে যে একটা জায়গায় যখন রেজুলেশন পাস হচ্ছে সেই রেজুলেশন একটা জায়গা থেকে পাস হচ্ছে না, এক এক দিনে এক একজন সই করেছে, ব্যাকডেটের সই। তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্ন করতে চাই যে শুধুমাত্র ভিসি রেজিস্ট্রারের কথা বলছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় নাকি বিকাশ ভবনও জড়িত আছে? এই প্রশ্ন আমরা, এটা সময় বলবে। অবশ্যই আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থাশীল, আর গণতন্ত্র ফোর্থ পিলারের উপরে অবশ্যই আস্থা আপনাদের আছে, আমারও আছে। আমি তো লড়াইটা মনে করি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, সংবাদ চলে, লড়াই তো করতে হয় না মাঠে ময়দানে নেমে কাস্তে হাতুড়ি নিয়ে বা হাতল নিয়ে পারি না করতে। দেবজ্যোতিবাবু যে অভিযোগটা কার্যত অনির্বাণ রায়চৌধুরী করছে এটা বাস্তব সত্য। আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত আর্থিক তছরূপের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এক একটা কেসে জামিন হয়ে যাচ্ছে, সিবিআই বলুন, ইডি বলুন, এখনও অবধি কোনো স্টেপ নিতে পারছে না। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যা জাজমেন্ট, সেখানে ইডিকে রিপোর্ট দিতে বলেছেন, ইনকোয়ারি চালাতে বলেছেন, প্লাস হচ্ছে ক্যাগকে বলেছেন 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে। সিআইডি বলেছে রিপোর্টে চেয়েছে কিন্তু অ্যাবসকন্ডেড দেখাচ্ছে, যেটা ঘোরাফেরা করছে। এই দায় তো আপনাদের থেকে যায়, কারণ আপনাদের মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কেন্দ্রের আপনাদের সরকার, ডক্টর নির্মলা সীতারামন আপনাদের অর্থমন্ত্রী, নরেন্দ্র মোদী সরকার বিকশিত ভারতবর্ষের কথা বলছেন, আর সেখানে আপনাদের ব্যাংকের নাম জড়াচ্ছে। দেখুন, একটা বস্তাবাজা সমাজ ব্যবস্থায় একটা যেখানে মানে দুর্নীতির পর দুর্নীতি মানে একদম শিক্ষা, স্বাস্থ্য, মানে সরকারি কোনো ব্যবস্থায়, সরকারি কোনো সিস্টেমই এই দুর্নীতি থেকে বাদ নয়। আজকে পুলিশরা টাকা তুলে পাঠাচ্ছে নির্দিষ্ট জায়গায়, আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে টাকা তুলতে বলা হয়েছে, আজকে কলেজগুলোর রাতারাতি ফিস বাড়িয়ে দেওয়া হলো, কী জন্য? তো আজকে এই দুর্নীতির আঘাতে কোনো বিষয়ই এই দুর্নীতির মুক্ত হতে পারে না। সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোথায়? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যারা এখানে ম্যানেজার হয়ে বসে আছে, যারা এখানকার রিজিওনাল ম্যানেজার আছে, তারা ওনারা কিনে নিয়েছেন, তাদের সঙ্গে সার্ট করে এটা দুর্নীতি করছে না, কেউ মানছেন? হ্যাঁ, অবশ্যই মানাবে। দুর্নীতিকে হচ্ছে জিরো টলারেন্স আমাদের নরেন্দ্র মোদীজির একটা মানে স্বপ্ন। ভারতবর্ষ থেকে দুর্নীতি মানে দূরীকরণ করতে হবে, এবং বিশেষ করে দেখবেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এইরকম আর্থিক দুর্নীতি হয়ে থাকে, কিন্তু ভারতবর্ষ আর কি গ্যাসিল দেশ, সেখানে এই ন্যূনতম মানে মানুষের যে যোগদানগুলো সেগুলোতে দুর্নীতি হবে, সেগুলোতে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, এটা কখনো টলারেট করা যায় না আজকের দিকে মানে এই মানে সভ্য সমাজ ব্যবস্থায়। অতএব আমরা বলতে চাই আমাদের পার্টির স্পষ্ট স্ট্যান্ড, যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো কেউ সেটা ম্যানেজার হোক, রিজিয়ন ম্যানেজার হোক, বা ওই ব্রাঞ্চের কেউ যে জড়িত থাকে, তার নির্দিষ্ট যেন শাস্তি হয় এবং আইনানুক যেন শাস্তি হয়, আইন মোতাবেক তার শাস্তি হয়। এটা চাইছি। তাহলে অনির্বাণবাবু, আর্থিক তছরূপের ক্ষেত্রে ব্যাংকের দায় থেকে যাচ্ছে, কেন্দ্রের সরকার হচ্ছে ওদের সরকার, মানে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী যা প্রাইম মিনিস্টার, ডক্টর নির্মলা সীতারামন হচ্ছে অর্থমন্ত্রী। আমি ডিবেটটা চাইছি না, আমি চাইছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের আলোচনা, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থেকেই যায়। এটা তো কোনো অস্বীকার করতে পারে, যদিও উনি বললেন যে ম্যানেজার, রিজনাল ম্যানেজার যদি ইনভলভ থাকে তাদের গ্রেপ্তার করা হোক, এটা আগের দিনও ডিবেটে বলেছেন, আজকেও সে কথা বলছে। আপনার কি মনে হয় যে এদের শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার, ইউজিসির দায়িত্বে রয়েছেন, ভূমিকাটা কি? এ তো অবশ্যই, শিক্ষা তো যুগ্ম তালিকাভুক্ত, শিক্ষা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ মেলবন্ধনে পরিচালিত। এটা আমাদের বামফ্রন্ট সরকার যখন পরিচালিত করতো, বামফ্রন্ট সরকারও বলতো শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত থাকতে হবে, কিন্তু শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত মানে এটা তো না দুর্নীতি যুগ্ম তালিকাভুক্ত।
এখনো অবধি সুকান্ত মজুমদার এই নিয়ে কোনো কথা নেই কেন, সে তো প্রশ্ন করছি আমরা, কিন্তু এই প্রশ্ন করলে তো হবে না। আমরা চাইছি, ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে নির্দিষ্ট, আপনারাও জানেন, যে যতদিন পর্যন্ত এই দুর্নীতির স্বচ্ছতা প্রকাশ্যে না আসছে ততদিন পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা কাজের সঙ্গে যুক্ত থাকছে কেন, সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নেই কেন। এবং একইভাবে আমরা দেখতে পেরেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির ঘটনার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। তাহলে সেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম যখন উঠে আসছে, তাহলে আজকে বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তার ভূমিকা কি? এবং একই সঙ্গে আমরা জানি যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। তিনি কি ভূমিকা পালন করছেন? কার্যত এইখানে দুর্নীতিটাকে এরা পোষার চেষ্টা করছে, কারণ এর মধ্যে হয়তো লুকিয়ে আছে। একসময় তৃণমূল কংগ্রেসের এক নেত্রী বলে দিয়েছিল যে যা দুর্নীতি করে টাকা তুলছেন তুলুন, 75% টাকা কালীঘাটে পাঠিয়ে দেবেন, 25% টাকা নিচে রাখবে। ফলে এই জায়গাটা তো 75% 25% হিসাব আছে। ফলে তার জন্য যারা 75% পাচ্ছে তারা 25%কে আড়াল করার চেষ্টা করছে। এই গোটা পশ্চিমবাংলার বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবাংলার আলাদা জায়গায় অবস্থান করছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমরা এর আগেও বলেছিলাম দুর্নীতি, স্বজন পোষণ আর হচ্ছে বেনিয়ম, এই ত্রয়ীর মেলবন্ধনে চলছে। এর মধ্যে দেখুন না, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আরও ঘটনাগুলো ঘটেছে। একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মানে এখান থেকে আগামী দিনের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে কী করে তার রূপরেখা নির্ধারণ হয়। সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনার সঠিক পরিবেশ পাচ্ছে না। আমি জানি না সেই ছাত্রের পরিচয় কিছুদিন আগেও দেখতে পেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেই ছাত্র কতগুলো টিএমসিপির নেতার কথা বলছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা, যে আমাদেরকে ডাকছেন ঠিক আছে, তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মী কোথায়? তৃণমূলের শিক্ষা সংসদের কর্মী কোথায়? তৃণমূলের একজন নেতাকে দেখি উনি কর্মচারী বলে দেখায়, ওনাকেই ভিসি মনে হয়, সে কোথায়? তার বক্তব্য কোথায়? কার্যত এরা গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়টাকে দুর্নীতির আতুরঘরে রূপান্তরিত করেছে। আর এরা চাইছে দুর্নীতি চলুক, ওই 25% 75% হিসাব থাকলেই দিদিভাইও খুশি থাকবে, আর এখানে দিদিভাইয়ের ছত্রছাড়াই থাকে বেড়ে ওঠা, ভাইরাও খুশি থাকবে। এই ত্রয়ীর মেলবন্ধনকে ভাঙতে হবে। আর এই ভাঙার জন্যই আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন চাই। তার পাশাপাশি আমরা বলতে চাই যে কোনো জায়গায় যেন ওই দুই ফুল এক মিলে না যায়। মানে আপনারা দেখতে পেলেন আরজি কার্ডের ঘটনার ক্ষেত্রে কার্যত চার্জশিট দিতে পারলো না বলে একটা এরকম জলজ্যান্ত কেস, সেই কেসকে আজকে আমরা দেখতে পেলাম কোন মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কোথাও মনে হচ্ছে যে সিবিআই বা বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদেরও যে সদিচ্ছা থাকা দরকার, সদিচ্ছার প্রকাশ পাচ্ছে না, যতই মুখে বলুন। দেবজ্যোতিবাবু, সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি প্লাস কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার স্টেটমেন্ট নেই কেন? এটা অনির্বাণ রায়চৌধুরী এসএফআই রাজ্যের যুগ্ম সম্পাদক দাবি করছেন। আর শাসক দলের প্রশ্নের উত্তরটা আমি আপনার উত্তরে পরে দেবো। দেখুন, আমি এর আগেও যেখানে বলেছি যে আমরা সর্বপ্রথম জানিয়েছি, সেটা জানিয়েছি। এবং রিসেন্ট এই কদিন আগে উনি এলেন এখানে মনমোহন যে এনেছে, তখন বলেছি বা উনি পুরো ব্যাপারটার উপর নজর রাখছেন, আমাদের কাছে বিভিন্ন কিছু জানতে জানলেন, তথ্য জানলেন। এবার দেখুন, আমরা বললেই কিন্তু ওটাকে আজকে ইউজিসি ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া যায়। কিন্তু বলুন, আপনার আমার কি লজ্জা নয় যে আমরা যে ইউনিভার্সিটিতে পাস করেছি, আমরা যে ইউনিভার্সিটিতে বই খাতা নিয়ে গিয়ে পড়াশোনা করেছি, সেই ইউনিভার্সিটি আজকে সেন্ট্রাল যে সংস্থার কাছে ইউজিসি আজকে ব্ল্যাক লিস্টে যাবে, এটা তো শুনতেও লজ্জা। না, আমি আজকে সেন্ট্রাল এডুকেশন পলিসি নিয়ে আলোচনা করতে চাইছি না। আমি আজকে আরও বৃহত্তর জায়গায় যেতে চাইছি না, আমি এফডিতে যেতে চাইছি। প্রশ্নটা স্পেসিফিক করেছি, উত্তর আপনি বলছেন যে আপনি আরএসএসের প্রধান যখন বর্ধমানে এসেছিলেন সেখানে ডক্টর সুকান্ত মজুমদারকে আপনি বলেছেন। আপনি আমায় বলুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বৃহত্তর দুর্নীতি ক্ষেত্রে এবং বিজেপি যুব মোর্চা কতবার রাস্তায় নেমে আন্দোলন করেছে? দেখুন, এটা যেহেতু কোর্টের জুরিসডিকশন রয়েছে, তার আগে ছিল না। হ্যাঁ, তার আগে ছিল না, 23 সালে ছিল না, 24 সালে ছিল না। তখন কোথায় আমাদের ইউপির যে ছাত্র উইংস তারা ডিজির কাছে গিয়ে তারা সার্বিকও দিয়েছিল এই দুর্নীতিকে কেন্দ্র করে। এবং আমরা যেহেতু এই বিষয়টা কোর্টের জুরিসডিকশন রয়েছে, কোর্টের ব্যাপারটা পিঠে গেলেই কিন্তু আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করব। আমি এর আগেও বলেছি, এবং এই নিয়ে কিন্তু বর্ধমান জেলা যুব মোর্চা কিন্তু একদম ইউনিভার্সিটি গেটে বসে আন্দোলন করবে। এই কথা আমি আপনার এই স্টুডিও বসে বলে যাচ্ছি। কারণ এই দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতিকে আড়াল করার জন্য যে সমস্ত সংস্থা, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত তৃণমূলের তাবর সব এখানে সব রয়েছে, বড় বড় সব ছাত্র পরিষদের নেতা, তারা এই দুর্নীতির আড়াল করতে চাইছে বা তারা এর মধ্যে জড়িত আছে, এটা আমরা শেষ দিকে ছাড়বো। আমরা এর আগে দেখছি আজকে আমি এই প্রশ্নে যাবো না, আমি আজকে এফডিতে যাবো। আর আপনি যে প্রশ্নটা করলেন এই সন্ধ্যার, আমি চাইনি ডিবেটটা হোক অন্তত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে, কারণ আমি কলেজের প্রাক্তন স্টুডেন্ট, অত্যন্ত ব্যথা লাগছে।
নাম্বার 2 হচ্ছে আপনি বলেছেন আর বলছেনও তাই একই কথা, দেবজ্যোতির বক্তব্য যে শাসক দল কোথায়। আপনার প্রশ্ন ছিল যে কেউ কেউ নিজেকে ভিসি মনে করছেন, আপনি বলছেন তারা আসছে না কেন। এই প্রশ্ন আমারও আছে। এই প্রশ্ন আমার আছে বলেই আমাকে লক আপটা করতে বাকি রেখেছে। বাকি হেফাজতে নেওয়ার বহু চেষ্টা হয়েছে এই বর্তমান শহরে। আমার কোনো দোষ ছিল না, আমার কাজ ছিল গণতন্ত্রের 4th পিলারের ভূমিকা, সেটা ভারতবর্ষ জুড়েই করি, সেই ইউপি পুলিশ হোক আর পশ্চিমবঙ্গে দুর্নীতি হোক। আমি কোথাও কম্প্রোমাইজ সাংবাদিকতা করি না। তাই তৃণমূল কংগ্রেসের জবাবটা তৃণমূল কংগ্রেস দেবে, অ্যাকাউন্টেবিলিটি তাদের। আর যদি খাঁচার দম থাকে নিশ্চয়ই থাকবে, খাঁচার দম থাকা উচিত পলিটিক্সে। আমার সামনে মুখোমুখি হোক, আমি তথ্য দিয়ে, আমি তো কাউকে কাঠগড়া দাঁড় করতে পারি না, আমি তো বিচারক নই। কিন্তু তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদকে ফেস করার মতো ক্ষমতা আমার আছে তথ্য দিয়ে, এটা বলতে পারি। আর আমার মনে হয় আপনি আমার এই প্রশ্ন হয়তো কিছুটা সন্তুষ্ট হতে পারেন, কারণ আপনিও খুঁজছেন জোনাকি পোকার আলো, আমিও খুঁজছি সূর্যের আলো। কারণ সূর্যের আলো যদি প্রস্ফুটিত না হয় তাহলে জোনাকির আলো খুব স্পষ্ট লাগে। তৃণমূল কংগ্রেস এখন জোনাকি পোকার আলোর মতো তারা ঘুরে বেড়াচ্ছে আর আমাকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় উন্নয়ন দেয়, দ্য কোয়ারি খায় না মাথা দেয়, এই প্রশ্ন তারা করছে। আমি নেক্সট জায়গাতে আসি। কত বড় তো রামায়ণ তো অনেক বড়। দেবজিৎ বাবু, অনির্বাণ বাবু, দুজনে আমার অত্যন্ত জুনিয়র, আপনাদের আমি খুব সম্মান করি, রাজনৈতিক পরিচয় আপনাদের আছে, আপনারা আন্দোলন করছেন। আমার আন্দোলন করার কথা কাজ নয়, বারবারই বলছি। কিন্তু আজকে আমি হাই নোটে কথা বলতে চাইছিও না, আমি এই নোটে কথা বলি না। অন্তত আমি জয়টা দেখতে চাইছি। কেন? মেহনতি শ্রমজীবী পরিবার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে এসেছিলো, তার বাবা এবং মা, তারা কি ভেবেছিল যে এরকম এমন একটা বিশ্ববিদ্যালয় যার নাম এতটা সুদূর প্রসারিত, সেখানে বিভিন্ন আধিকারিকরা আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়ছে, বিচার ব্যবস্থা মানে বিচারপতিরা কার্যত জাজমেন্ট দেওয়ার পথে গঙ্গার ওপারে হাইকোর্টে। এটা কি লজ্জার নয় কি? এইটা তো অবশ্যই লজ্জার। বর্ধমান বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা না, পাশে থাকা আরও 4-5টা জেলার একেবারে মেরুদণ্ড, ব্যাকবোন অফ এডুকেশন। ফলে সেইখানে দাঁড়িয়ে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই দুর্নীতি শুধুমাত্র যে আর্থিক দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে আছে তা নয়, গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট হচ্ছে। আমার মনে আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা যখন স্কুলে পড়ি, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এক ছেলে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন আমাদের স্কুলে গান করে গেছিলেন, এবং সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল শুধুমাত্র বাংলা বিভাগের টানে, বাংলাদেশ থেকে বাংলা বিভাগের টানে এসেছিল। আস্তে আস্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই দুর্নীতির ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুনামের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দেখা যাচ্ছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একের পর এক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে জুনিয়র রিসার্চাররা তারা নাসায় গিয়ে রিসার্চ করে এসেছে। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে তার জন্য দেখেছি। কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমরা বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিটার মধ্যে যদি আবদ্ধ থাকতে আমরা মেনে নিতাম, কিন্তু এই আর্থিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছেন? অবশ্যই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছাড়া এটা হতে পারে না। এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে রাজ্যের সরকার সবসময় সহযোগিতা করছে, রাজ্য সরকার সবসময় সহযোগিতা করছে। আমরা জানি না এই 2 টার্মের আগের যে ভিসি ছিলেন তিনি কার ঘনিষ্ঠ ছিল, আমরা জানি না। তাকে কোন পদ্ধতিতে ভিসি করা হয়েছিল, ভিসির যে ক্রাইটেরিয়া, সমস্ত ক্রাইটেরিয়াটা ছিল, কে নিয়োগ করলো ভিসিকে? রাতারাতি দেখতে পাচ্ছি এক একজন ভিসিকে পছন্দ হচ্ছে না, নাম বদলে দিচ্ছে। তাহলে এটা কার পরিকল্পনা? আমরা জানতাম এই গোটা পশ্চিমবাংলা জুড়ে, আমি আর এই সন্ধ্যাবেলা নামটা উচ্চারণ করতে পারবো না, কিন্তু এ কথা তো মিডিয়ায় আপনারা বলেছেন যে ওই তৃণমূল কংগ্রেস নাকি দল একটা আছে, ওই দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে কোন পোস্ট থেকে কে নিয়ন্ত্রিত আমরা সবই জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবস্থা কোথায় যাচ্ছে? এই দুর্নীতিগুলো আসার জন্য গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অনেক রেজাল্ট পেন্ডিং আছে যা বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রকাশ করতে পারছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ন্যাকের অ্যাফিলিয়েশন নিতে ভয় পাচ্ছে মাঝে মাঝে, কারণ ন্যাকের অ্যাফিলিয়েশন পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নেই আজকে। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4-5 জন যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়টাকে ব্যবহার করে আর্থিক দুর্নীতি করছে, তাদের সমস্যার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, আপনি খুব সুন্দর একটা টার্ম ব্যবহার করেছেন, এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসে কারা? খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবাররা। কিন্তু সেই খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেমেয়েরা কিন্তু বিনামূল্যে পড়াশোনা করে না। ইউজিসির রুলস অনুযায়ী যদি সরকার বর্ধমান বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য 65% টাকা দেয়, 35% টাকা কিন্তু এই খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের সন্তানরা দেয়। তাহলে তাদের টাকা কেন চুরি করছে? তাদের টাকাও চুরি করছে, শুধুমাত্র সরকারের টাকা চুরি করছে না, একবারে খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার থেকে যে ছেলেমেয়েরা পড়তে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডের জন্য, রেজিস্ট্রেশনের জন্য, ফর্ম ফিল আপের জন্য যে টাকা দিচ্ছে সেই টাকাও চুরি করছে। আপনারাই তো পরিষ্কার করেছিলেন যে পাশের একটা কলেজ
ইউআইটি কলেজ যে কাজটা 2 কোটি টাকায় করছে সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় করছে 21 কোটি টাকার বিনিময়। তাহলে তো এখানেই লুকিয়ে আছে আর্থিক দুর্নীতি। আর এই আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা ভাবছে হয়তো এখন যা চুরি করছি লুকিয়ে পুড়িয়ে বেশি যাবো। কিন্তু আমরা একটা কথা বলতে কদিন আগে প্রতুল মুখোপাধ্যায় মারা গেছে, তারা গানের লাইন আছে, লড়াই করো লড়াই করো লড়াই করে যাও যত দিন না বিজয়ী হও। আমরা বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা এই কথা বলেছে যে তারা লড়াই করে যাবে যতদিন পর্যন্ত এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা, আমরা নাম বলে দিতেই পারি, মিডিয়ার সামনে নাম বলবো না যেহেতু কেসের সঙ্গে জড়িত আছে। বেশ, দেবজিৎবাবু, এখনকার যিনি ভাইস চ্যান্সেলর, আমি তার ব্যাপারে আশাবাদী হওয়াটা স্বাভাবিক। তিনি যখন গোটা ঘটনাটা দেখছেন তার মতো করে, তাহলে তিনি ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা হওয়া উচিত, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে তিনি কি নিচ্ছেন বা আপনাকে দাবি করছেন যে বর্তমান ভাইস চ্যান্সেলর যিনি আছেন তিনি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কমিটি গঠন করার দরকার, ব্যবস্থা নেওয়া দরকার? আমরা আশাবাদী, তাও বলছি আমরা আশা করবো নতুন ভাইস চ্যান্সেলর তিনি এই দায়িত্বটা নেবেন, এটা করবেন। আপনার কি মত? না না না, এটা উনি কখনোই করবেন না, কারণ উনি একদম নির্দিষ্ট ব্যক্তির, আমি তার নাম করছি না, তার দৌলতে এখানে এসেছেন, তাকে অত দূর থেকে তুলে নিয়ে এসেছেন এবং তার যে আনুগত্য সেই আনুগত্য এখানে দেখাতে হবে, সেই দায়বদ্ধতা ওনার আছে এবং সেই দায়বদ্ধতার বাইরে উনি যাবেন না। অতএব এটা কখনোই আশাবাদী হয়ে আপনি নিরাশায় ভুগবেন, এটা আশাবাদী হয়ে লাভ নেই, এখানে কোনো কিছুই হবে না। আমরা যেটা চাইছি বা আমরা যে দাবি করছি সেই দাবি কখনোই আমরা এই আগের ডিসির কাছে আমরা বলেছিলাম যে এই সমস্ত ইস্যু আপনি ভাবতে পারেন যে দুর্নীতি কোন লেভেলে গেছে। গাছ কাটাচ্ছে, সেই গাছ কাটা নিয়ে বন্ধু দুর্নীতি, গাছ কাটার টাকা বন্ধু সেখানে মেরে দিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের বললো ভাই আমার রেজিস্ট্রেশন টাকা সেটাও মেরে দিয়ে যাচ্ছে। আজকে পুরো বর্ধমান বিশ্ববিদ্যালয় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো বটেই, এবং ওখানকার যে সমস্ত লোকেরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তারা এটা বুঝে গেছে। এবং শুধু তারা নয়, এটা পশ্চিমবঙ্গে আজকে একটা লোকাষ্টমীও জানাইছে, পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক কিছু শ্রেণী এটা ভেবে নিয়েছে যে আমরা নির্দিষ্ট দলের একটা, এবং সেটা তাদের ভাবানো হয়েছে, নির্দিষ্ট সুপ্রিমো তাদের ভাবিয়েছে যে তোমরা যদি এই দলের প্রতি আনুগত্য দেখাও বা আমার প্রতি আনুগত্য দেখাও বা এই দলের ঝান্ডাটা ধরে রাখো, তোমরা শত রাজধানী করলেও, রেপ করলেও, মার্ডার করলেও কিচ্ছু হবে না। তার আমরা জলজান্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, তার আমরা জলজান্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এবং সেই ওয়েপন্সকে হাতিয়ার করে আজকে এই দুর্নীতি কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়েছে। এবং শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি জায়গায় এবং ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির একটা আতুঘরে পরিণত হয়েছে। আসলে কি হয়েছে, আমি আসলে ওয়ান সাইড ব্যাটিং হচ্ছে, এটা ঠিকই বলছেন অনির্বাণ, যে আমি খুব আমি খুব মিস করছি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে, মিস করছি, সত্যি মিস করছি। কারণ না আমি মিস করছি, না অন্য বলার মতো জায়গা সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বলতে চাইছি যে আপনি বলছেন যে ভিসির ওপর আপনার আস্থা নেই, আমি ইতিবাচক, আমি সাংবাদিক, ইতিবাচক হবই হব। আর আমি তো লড়াইটা দেখবো শেষ অবধি, আপনিও দেখবেন, অনির্বাণবাবু দেখবেন। আশায় চাষা বাঁচে, তাই তো একটা বিখ্যাত লাইন আছে। একটু আশা নিয়ে দেখুন না যে ভাইস চ্যান্সেলর যতই যার অনুমোদনে আসুক না কেন, আমি নাম করবো না কারণ আমি তো অনেকটাই জানি, আপনিও ভালো জানেন। আমার প্রশ্ন হচ্ছে যে রাইট টু দ্য এডুকেশনের প্রশ্নে আমরা যখন গোটা দেশ জুড়ে আন্দোলন করি, দেখেছি আন্না হাজারের আমরা মুভমেন্ট দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, চাকরিতে এসএসসি টেট ছেলেমেয়েরা কদমাক্ত পরিস্থিতি মশার কামড় খাচ্ছে, কিন্তু আর্থিক দুর্নীতি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটনা ঘটেছে, তাকে বিচার ব্যবস্থায় যেতে হয়েছে। নিয়োগ দুর্নীতি দেখেছেন আপনারা, আর্থিক দুর্নীতি একটা বিশ্ববিদ্যালয়, সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়, যার শুনানি চলছে হাইকোর্টে। অনির্বাণবাবু, এটা প্রত্যাশা ছিল? দেখুন, একটা খুব কথা আপনি তার আগে কথাটা বলে নি যে আপনি যে আশার কথা বলছেন না, আসলে আমাদেরকে আশা করে থাকতে হবে কেন? যে কোনো পদে কেউ যখন আসীন হয় তাকে দুখানা জিনিস মানতে হয়, এক হচ্ছে দেয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স। না আমি ভিজির হয়ে বলছি না, এমন না, আমি আপনাকে বলছি না, আমি আশা করতে হবে কেন? একটা পদে যখন কেউ আসীন হচ্ছে তার দুখানা বিষয় মাথায় রাখতে হবে, এথিক্স আর রেসপন্সিবিলিটি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তার এথিক্স রেসপন্সিবিলিটি আছে? নেই তো। ফলে এই যে তাকে দেখে অনুকরণ করছে, তাকে দেখে শিখছে, এটা ছড়িয়ে পড়ছে। একইভাবে এই যে রেসপন্সিবিলিটি অফ এথিক্স সিবিআইয়ের আছে, ইডির আছে, আমি আপনাকে প্রশ্ন করছি না, ইডির আছে, বা ওই যে প্রাইম মিনিস্টার যিনি আছেন, আসলে এখন প্রাইম মিনিস্টার পার্সোনাল মিনিস্টারে রূপান্তরিত হয়েছে, আমি সে কথাই যাচ্ছি না, তারা যে শিক্ষানীতি বের করেছে সেই শিক্ষানীতির মধ্যে এথিক্স আছে?
আসলে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, শব্দ ব্যবহার করছেন যোগ্য তালিকাভুক্ত। দেশের সরকার কেন্দ্রের সরকার দুজনা মিলেই গোটা দেশের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত গ্রহণ করছে। এবার আপনার কথায় আসি যে সত্যি করেই তো কোনোদিন শিক্ষা ব্যবস্থার ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতি তার আবার সিবিআই তদন্ত করছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে, এ তো ভাবা যায় না। কিন্তু এরা আসলে এটাকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোনোটাকেই ভাবছে না, এরা আসলে এটাকে টাকা লুটের একটা কেন্দ্র ভাবছে। তাহলে ভাবেন জাল স্যালাইন দিতে পারে প্রসূতিকে, সে একইভাবে যে জাল স্যালাইন দেয় সেই আবার ইউকো ব্যাংকের টাকা ভাঙে। আপনি জাল স্যালাইন বাদ দিন, আপনি বলছেন জাল সার্টিফিকেট আছে। আমি আপনাকে বলছি অনির্বাণবাবু, দেবজিৎবাবু, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমন সার্টিফিকেট আছে আপনাকে দেখালে আপনার চক্ষু চরক গাছ, তবে খেল আবি বাকি হ্যাঁ। আমি নয়ন রায় বলছি দায়িত্ব নিয়ে, সার্টিফিকেট জাল, নানান কেলেঙ্কারিতে জাল, এ তো সবে এফডি। আপনি বলছেন 20-22 কোটি টাকা, আমি আপনাকে আনঅফিশিয়ালি বলছি, ওপেন এয়ারেই বলছি, ধাক্কা দেবে 100 কোটি টাকার ঘরে। এতে হয়তো আমাকে অনেক চেষ্টা হবে, লাভ হবে না। আমি মনে করি যে নৈতিক লড়াইটা ঠিকঠাকভাবে সাংবাদিকতা যদি করা যায় তাতে অসুবিধা হওয়ার করে। যে বিশ্ববিদ্যালয়ে, আমি দুজনেই প্রশ্নটা করছি, আমি শেষ করবো, সেটা যে বিশ্ববিদ্যালয়ের ডক্টর আচার্য সুকুমার সেন, বারবারই কথাটা বলি দেখবেন, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়, মোহিত ভট্টাচার্য, দিলীপ বসু, অমিত মল্লিক এবং পরম্পরায় যারা ভাইস চ্যান্সেলর, বাম আপনারা ছিলেন, কংগ্রেস ছিল, এখন তৃণমূল কংগ্রেস, তার সেই সময় রাজনীতিটা হয়েছে, কতটা হয়েছে সেটা সময়, পরিস্থিতি, পরিবেশ বলতে পারবে। আমিও ঘটনার সাক্ষী। আচার্য সুকুমার সেন, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়, তাদের পদ অনুসরণ করে আজকে বহু ছাত্রছাত্রীরা পৃথিবীতে প্রতিষ্ঠিত। গৌতম চট্টোপাধ্যায় নাসার বিজ্ঞানী, নবগ্রাম থেকে তার যাত্রা শুরু হয়েছে, ভাবতে তো আমাদের গর্ববোধ হয়। এমন তো আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা বিশ্বের বিভিন্ন দরবারে বসে আছেন, আর সেই বিশ্ববিদ্যালয়ের বাবুই পাখির বাসা বুনছেন একদম যারা আধিকারিক, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এটা ভাবতে লজ্জা। পাড়ায় পাড়ায় মনে মনে আলোচনা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে। যেদিকে প্রশ্ন উঠতে চাইছি, এটা কি কাঙ্ক্ষিত ছিল? দেখুন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে আজ থেকে নাকি। 2011 সালের ক্ষমতা বদল হওয়ার পর একজন প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়াতে গিয়ে কার্ল মার্কসের নাম উচ্চারণ করেছে, তাকে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা এদের কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না, মারতে মারতে বের করেছে। ফলে তখন থেকে তো বর্ধমান বিশ্ববিদ্যালয় কার্যত কালিমালিপ্ত হতে শুরু করেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একের পর এক ঘটনা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন দপ্তরে, সেই নিয়োগগুলো কতটা স্বচ্ছতার বিনিময়ে হয়েছে, বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ হচ্ছে আজকে সেগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, তো প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে পরিবেশের কথা বলছেন সেই পরিবেশন হচ্ছে এডুকেশন এনভায়রনমেন্ট কার্যত আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নেই। দাদা বলছিল একবারে গাছ কাটা থেকে শুরু করে হোস্টেলে কোনো ছেলে থাকবে কতক্ষণ, সেই ছেলে কিভাবে থাকবে সেটা নিয়ন্ত্রণ করে দেয় শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা। আমি বলছি না, ছাত্ররা বলছে। এবং তারপরে সেই ছাত্ররা যদি র্যাগিং যদি সহ্য করতে না পারে, সেই ছেলে যদি হোস্টেল থেকে বেরিয়ে যায়, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ফাইন নেওয়া হয়। এটাই তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমানের পরিবেশ। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি নষ্ট করতে যারা চাইছে তাদেরকে এই চিহ্নিত করার ক্ষেত্রে রাজ্য সরকার চোখ বন্ধ করে থাকে, তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গরিমা কোনোদিন ফিরে আসবে না। এটার দায়িত্ব রাজ্য সরকারের। আর দ্বিতীয় কথা, আজকে বলছে না ছাত্র সংগঠনের, ওই তৃণমূলের ছাত্র সংগঠনেরকে আপনিও খুঁজে পাচ্ছেন, আমিও খুঁজে পাচ্ছে না, আমি খুঁজে পাচ্ছি, আসছে না তারা। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই, যারা আমি যে সংগঠন করে এসেছি এসএফআই, সেই কর্মীরাই তৎকালীন বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছিল গাড়ি আটকে দিয়ে কেন একটা বিশ্ববিদ্যালয় বেশি হবে না। ত্রিপুরাতে এসএফআই এর নেতৃত্বে মিছিল হচ্ছে, মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী। মানিক সরকারের কাছে গিয়ে এসএফআই স্মারকলিপি দিচ্ছে যে ত্রিপুরাতে আরো 2খানা বিশ্ববিদ্যালয় করতে হবে। আসলে সদিচ্ছা থাকা দরকার। ওই দাদা বলছিল না, ছাত্র সুলভ আচরণ থেকে ছাত্র নেতা হয়, আর আজকে ছাত্র নেতাদের আচরণ দেখুন, তাকে দেখে মনে হয় ছাত্র সুলভ আচরণ। স্করপিও গাড়িতে যাবে নাকি ছাত্র সংগঠনের শাসক দলের নেতারা নামছে, কারা তারা? দেবজিৎবাবু, দেখুন আপনাকে শেষ করবো। হ্যাঁ, আমি যে কথাটা ভাই বললাম, আমি বলতে আমার হাসতে মানে জানেন তো, আজকে আমি হাসতেও পারবো না। আজকে দেখছি আমরা গোটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা তো বলতেই হবে না, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। প্রত্যেকটা সেক্টর, মানে গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টর, কৃষিও তাই, প্রত্যেকটা সেক্টর আজকে ভেঙে পড়েছে। আজকে আলু চাষিরা তাদের নির্দিষ্ট দাম পাচ্ছে না, আজকে ধান চাষিরা তাদের নির্দিষ্ট সহায়ক মূল্য যেটা, সেটা সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলায় কম।
তো এই ইস্যুগুলো বলতে গেলে সব কিছুই বলা যায়, কিন্তু আজকে দেখুন যে জাতীয় শিক্ষানীতি আমাদের নরেন্দ্র মোদী সরকার করেছেন, সেখানে প্রত্যেক স্টেট থেকে প্রতিনিধি রাখা হয়, অটোমেটিক্যালি পশ্চিমবঙ্গ থেকে রাখা হয়, আমরা জানি। এবং আজকে নরেন্দ্র মোদী যেটা করেছেন, বাচ্চার সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধন করেছেন, করে আজকে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছেন। আপনি জানেন যে আজকে যে নালন্দা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে সারা মানে পৃথিবীর ছাত্রছাত্রীরা একসময় নালন্দা এবং তক্ষশিলায় পড়াশোনা করতে আসতো, সেই বিশ্ববিদ্যালয় দুটোকে উনি ওনার রূপরেখা দিয়ে উনি আমার প্রতিষ্ঠিত করলেন এবং এটা বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করলেন। তো এই কাজগুলো তো উনি করছেন। এবং আজকে আমাদের এখান থেকে কিন্তু আজকে আমেরিকার টপ মোস্ট গবেষক যারা আছে তারা সমস্ত ভারতীয় বংশোদ্ভূত। এবং আপনি শুধু গবেষক নয়, আজকে দেখবেন যে আমেরিকার যে নতুন সরকার গঠন হলো, সেই সরকারের আপনি যে লড়াইটা লড়ছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমি আগামী দিনেও এই ইস্যুকে নিয়ে আমরা হয়তো দেখুন, আপনারা গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা পালন করেন। আমরা হয়তো অনেক জায়গায় আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, আমরা সেটা বলতে পারি না, ওপেন ফোরামে সেটা বলতে পারি না, বা আমাদের বিভিন্ন রকম আমাদের দলীয় নির্দেশ থাকে বলতে পারি না, কিন্তু আপনি কিন্তু সেটা বলতে পারেন। এবং আপনার পিছনে আমরা আছি, এবং আপনি যখনই ডাকবেন বা ইস্যুতে বটেই, এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আজকে রয়েছে, আজকে ভোটার কার্ড দুর্নীতি হচ্ছে, রেশন কার্ড দুর্নীতি হচ্ছে, সমস্ত দুর্নীতি ইস্যুতে যখনই ডাকবেন আমরা থাকবো। এবং এই দুর্নীতি অপশাসন ঘটিয়ে এই সরকারকে যতদিন না আমরা ফেলতে পারছি, ততদিন আমাদের ঘুম নেই। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। এবং হচ্ছে আমি খুব আশাবাদী, আশা বাঁচে আমি মনে করি। আর আমার ভূমিকার কথা দেবজিৎবাবু বলছেন, অনিবাবু বলছিলেন, আমি মনে করি যেটা এই রোলটা আমাকে প্লে করতে বলা হয়েছে। তাই তো দীর্ঘ 28 বছর 29 বছর তো আছি, এখন আছি। হ্যাঁ, মাঝে মধ্যে কষ্ট হয়, ভাবি, অবাক লাগে। কারাপশন এতটাই ভয়ঙ্কর, দুর্নিবার ঝড়ের মতো, সেখানে দাঁড়িয়ে কাজ করা খুব চাপের বিষয়। অবশ্য আবার আজকের এই ডিবেট দেখার পর, সান্ধ্যকালীন ডিবেট দেখার পর হয়তো শাসক দলের মনোক্ষুণ্ণ হতে পারে, রাগ হতে পারেন, তাতে আমার কিছু করার নেই। কারণ আমি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে কথা বলি। আমি কোনো বিগ মিডিয়া নই, বা আমি কোনো গদি মিডিয়া নই। তাই আমি যেটা দেখি সেটাই বলি, আর যা বলি তথ্য নিয়ে। ভাববেন না যে আমি কোনো হাওয়ায় কথা বলছি। নয়ন রায় কোনো দিন সাংবাদিকতা জীবনে বহু ঝড় দেখেছে, বহু জল দেখেছে। বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি দেখেছি। আর নাই বা বললাম আমার নিজের কথা। আমি আছি এই লড়াইয়ের, দুর্নিবার ঝড়ের গতিতে আছি। আমায় হেফাজতে নেওয়ার যখন চেষ্টা হয়েছে, আমিও শেষ অবধি দেখবো। এটা আমার কমিটমেন্ট বলতে পারেন। এটা আমার, আমি চ্যালেঞ্জ করতে পারি না, কারণ বিচার ব্যবস্থা প্রতি আস্থাশীল। আর গণতন্ত্রের ফোর্থ পিলার ভূমিকা আমি পালন করব যতক্ষণ বেঁচে আছি, শ্বাস যতক্ষণ আছে। এই বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। আর সাংবাদিক হিসাবে আমি নয়ন রায় কঠিন, কঠোর, বাস্তবের জমিতে দাঁড়িয়ে আমি সাংবাদিকতা করি, এটাই হওয়া উচিত। নমস্কার, আমি নয়ন রায়।